আসসালামু আলাইকুম সকলকে। আচ্ছা, তো আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের চতুর্থ অধ্যায় কোষ বিভাজন অধ্যায়টা নিয়ে পড়াশোনা করবো আর কি। হ্যাঁ, কোষ বিভাজন বা সেল ডিভিশন এই অধ্যায়টা। আচ্ছা, তো এই অধ্যায়ের শুরুতে আমরা জানবো কোষ বিভাজন প্রক্রিয়াটা কি, কোষ বিভাজনের গুরুত্ব, কোষ বিভাজনের বিভিন্ন প্রকারভেদ। আমরা 3 প্রকারের কোষ বিভাজন আলোচনা করব: অ্যামাইটোসিস, মাইটোসিস, তারপর মিওসিস। এই 3 প্রকার কোষ বিভাজন সম্পর্কে আমরা বিস্তারিত যতটুকু আমাদের এই বইয়ে দেওয়া আছে ঠিক ততটুকুই আমরা আলোচনার মাঝে সীমাবদ্ধ রাখবো। আচ্ছা, দেন আমরা কোষ চক্র, অস্বাভাবিক কোষ বিভাজন, তারপর হচ্ছে বংশগতি নির্ধারণে আমাদের ডিএনএর ভূমিকা, এই রিলেটেড টপিকগুলো নিয়েও আমাদের এতে আলোচনা করা হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা শুরুতে পড়ছি কোষ বিভাজন। তাহলে কোষ কী? কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক একক। এটা হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট, যে ইউনিটটার সমন্বয়ে আমাদের জীবদেহটা গঠিত হয়। ঠিক আছে, তো আমরা জানি জীবদেহ দুই রকম হইতে পারে। একটা হচ্ছে এককোষী জীবদেহ, একটা হইতে পারে কি এককোষী জীবদেহ, এককোষী জীবদেহ। দেন হইতে পারে বহুকোষী জীবদেহ, বহুকোষী জীবদেহ। আচ্ছা, তো এককোষী জীবদেহ মানে নামের পাশেই আছে এক, তার মানে অবশ্যই জীবদেহটা একটা মাত্র কোষ নিয়ে গঠিত হবে। আর বহুকোষী জীবদেহ মানে কি, যেই জীবদেহটা অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত। এই ক্ষেত্রে আমরা অনেক কোষ, সাপোজ বিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত কোষের সমাহার আমরা দেখব। মানব দেহ, আমাদের মানুষের দেহটা 100 কোটি কোষের সমন্বয়ে গঠিত, তাই না? আচ্ছা, তো আমরা বহুকোষী জীবদেহের যে কোষ, একটা কোষ থেকে অসংখ্য কোষে পরিণত হওয়া যে প্রক্রিয়া, এটা নিয়ে আমরা আলোচনা করছি। তো কোষ আমরা জানি অসংখ্য কোষ মিলে গঠিত হয়। কি, কোষ যখন অসংখ্য একত্রিত হবে তখন তারা যখন একই কাজ করবে তখন তারা গঠন করবে টিস্যু। অসংখ্য কোষ যখন একসাথে হবে তখন তারা একই কাজ করবে তখন তারা টিস্যু গঠন করে। অনেকগুলো টিস্যু একসাথে হয়ে তখন তারা গঠন করবে কি অঙ্গ। অনেকগুলো টিস্যু একসাথে হয়ে গঠন করে কি অঙ্গ। অনেকগুলো অঙ্গ একসাথে হয়ে আলটিমেট গঠন করে আমাদের তন্ত্র বা একটা সিস্টেম। তন্ত্র বা একটা সিস্টেম। অনেকগুলো তন্ত্র সমন্বয়ে গঠিত হয় আলটিমেটলি আমাদের জীবদেহ, তাই না? জীবদেহ। তো আমাদের অনেকগুলো তন্ত্র মিলে জীবদেহ গঠিত হয়। আমাদের সাপোজ আমাদের রক্ত সংবহন তন্ত্র আছে, ব্লাড সিস্টেম, শ্বসন তন্ত্র আছে, পরিপাক তন্ত্র আছে, রেচন তন্ত্র আছে, যদি মানুষের ক্ষেত্রে বলে আর কি। তো অনেকগুলা সিস্টেম মিলে জীবদেহ গঠিত হচ্ছে। ফাইনালি আমাদের শুরুটা হয়েছিল কিন্তু কোষ থেকে। তো এই কোষের বিভাজনটাই আমরা পড়ছি, সেল ডিভিশন। ঠিক আছে, তো এককোষী জীবের মাঝে আমরা দেখব ব্যাকটেরিয়া, অ্যামিবা, হ্যাঁ, প্লাজমোডিয়াম, এই জীবগুলো আমরা দেখব। এককোষী জীবের মাঝে আমরা কাকে কাকে দেখব? ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম। ওকে, আচ্ছা, দেন বহুকোষী জীবের মাঝে আমরা দেখব শুরুতেই মানুষ, দেন বটগাছ, তিমি ইত্যাদি আমরা দেখব। অসংখ্য উদাহরণ আমাদের আছে, কয়েকটা দিলাম। তাহলে মানুষ, বটগাছ, তিমি এগুলো হচ্ছে আমাদের আলটিমেটলি বহুকোষী জীব। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের প্রতিটি জীব কোষ বিভাজনের মাধ্যমে তাদের বংশবৃদ্ধি এবং কোষের সংখ্যা বৃদ্ধি করে থাকে, এটা আমরা জানি। মানে প্রতিটি জীব তাদের কোষ বিভাজনের মাধ্যমেই তাদের বংশবৃদ্ধি করবে এবং সংখ্যা বৃদ্ধি করবে আলটিমেটলি। তো এটা কোন প্রকারের কোষ বিভাজন আমরা একটু পরে আসছি সেটা। তো কোষ বিভাজনের সংজ্ঞা কী বলবো আমরা? কোষ বিভাজন হচ্ছে একটা ফিজিওলজিক্যাল প্রসেস, এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাহলে কোষ বিভাজনের সংজ্ঞার জন্য আমরা কি বলবো? কোষ বিভাজন। আচ্ছা, তো কোষ বিভাজন হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা একটা ফিজিওলজিক্যাল প্রসেস। তো যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় একটি কোষ থেকে একাধিক কোষ পরিণত হয়, একটি কোষ থেকে একাধিক কোষ সৃষ্টি হয়। মানে পরিণত হলে ভুল বিষয়টা, হ্যাঁ, সৃষ্টি হয়। কারণ এক্ষেত্রে তো কোষ একটা, এইটা থেকে আমরা নতুন দুটো কোষ পাচ্ছি, তাহলে এটা সৃষ্টি হচ্ছে কিন্তু। তো আমরা যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া একটি কোষ থেকে একাধিক কোষ সৃষ্টি হয় তাকে আমরা বলবো কোষ বিভাজন বা সেল ডিভিশন। ঠিক আছে, তো কোষ বিভাজনের গুরুত্বটা কি আসলে? তো কোষ বিভাজনের গুরুত্ব আমরা কিছু পয়েন্ট দিয়ে যদি বলি,
কোষ বিভাজনের প্রথম গুরুত্ব আমরা বলবো দৈহিক বৃদ্ধি। আমাদের দৈহিক বৃদ্ধির জন্য কোষ বিভাজনটা দরকার হয়। আমরা যখন সৃষ্টি হয়েছিলাম অ্যাজ এ হিউম্যান, আমরা যখন আমাদের যখন জাইগোটটা গঠিত হয়েছিল, জাইগোট ছিল স্রেফ একটা কোষ। ওই একটা কোষ থেকে আলটিমেটলি আমরা ভ্রূণ থেকে আমরা পূর্ণাঙ্গ আজকে মানুষ। তাহলে কোষের সংখ্যা বাড়ছে, আলটিমেটলি আমাদের দৈহিক বৃদ্ধিটা হয়েছে। তাহলে কোষ বিভাজনের প্রথম গুরুত্ব হচ্ছে আসলে দৈহিক বৃদ্ধি। এই প্রক্রিয়া, এই প্রসেসটা হবে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। দেন আমরা দেখব জননকোষ সৃষ্টি। জননকোষ সৃষ্টির ক্ষেত্রেও আমরা দেখব আমাদের কোষ বিভাজনের গুরুত্ব রয়েছে, যে প্রক্রিয়াটা হবে আসলে মিওসিসের মাধ্যমে। মিওসিসের মাধ্যমে আমরা দেখব জননকোষ সৃষ্টি হচ্ছে, আমরা দেখব প্রসেসগুলো। ক্ষয়পূরণ, আমরা যখন উদ্ভিদ জীবদেহের যখন ক্ষয়প্রাপ্ত হবে, যখন আঘাতগ্রস্ত হবে, তখন ওই জায়গাটাতে ক্ষয়পূরণের জন্য আমাদের আলটিমেটলি মাইটোসিস কোষ বিভাজনটা দরকার হয়। ক্ষতিগ্রস্ত কোষগুলা আমাদের রিপেয়ার করার জন্য। তাহলে ওই ক্ষেত্রে আমাদের কোষ বিভাজনটার গুরুত্ব তখন রয়েছে। অভিযোজন, অভিব্যক্তি, এছাড়া ক্রোমোজোমের ভারসাম্য রক্ষা ইত্যাদির জন্য আমাদের কোষ বিভাজনের প্রয়োজন হয়। অভিযোজন, আমরা যদি এমন হয় যে একজন পিতা যে রোগে আক্রান্ত, সন্তান যদি সেম রোগে আক্রান্ত হয়, তার সন্তান যদি সেম রোগে আক্রান্ত হয়, তাহলে দেখা যাবে কি এক সময় ওই বংশের আসলে আর অস্তিত্ব নাই। তো এক্ষেত্রে এই কোষ বিভাজনের মাধ্যমে আমাদের অভিযোজন সম্পন্ন হয়। এক্ষেত্রে পিতার কিছু বৈশিষ্ট্য সন্তান পায়, ঠিক আছে, তবে তার কাছে নতুন কিছু বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। সেমভাবে সেই সন্তানের কাছে কিছু নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। এই প্রক্রিয়াটা হয় অভিযোজনের মাধ্যমে, এবং অভিব্যক্তি সৃষ্টি হয়। অভিব্যক্তি সৃষ্টি হয় কোষ বিভাজনের মাধ্যমে। এছাড়া আমরা দেখব এই ক্ষেত্রে আমাদের ক্রোমোজোমের ভারসাম্য রক্ষা করে। মানুষ হচ্ছে ডিপ্লয়েড কোষ, 2n, 2n। আমাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া, 23 পেয়ার, 23 পেয়ার। তো এক্ষেত্রে যদি এমন হয় যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি হবে, তাদের ক্ষেত্রে এই 23 পেয়ারটা স্টেবল রাখা দরকার, 23 পেয়ারটা স্টেবল রাখা দরকার। এক্ষেত্রে যদি এমন হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটা 46 জোড়া হয়ে গেছে, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মানুষ হয়ে জন্মাবে না, তারা অন্য কোনো প্রাণী হয়ে জন্মাবে। তো এক্ষেত্রে আমাদের কোষ বিভাজনের মাধ্যমে আমাদের ক্রোমোজোম সংখ্যার যে সাম্যতা, ভারসাম্য রক্ষা, এই প্রক্রিয়াটা আসলে হয়ে থাকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আমরা কোষের গঠনটা একটু দেখি। কোষের গঠন, আমরা যে কোষ বিভাজন পড়ছি, এই কোষের গঠনটা কীরকম আসলে। তো আমরা কোষের গঠনে দু রকমের স্ট্রাকচার মেইনলি দেখতে পাবো। একটা হচ্ছে নিউক্লিয়াস, দেন সাইটোপ্লাজম। কোষের মাঝখানে যে ঘন অস্বচ্ছ যে পদার্থ, ওটাকে আমরা বলবো নিউক্লিয়াস। ওটার নাম হচ্ছে নিউক্লিয়াস, মাঝখানে যে অংশটা। তো এগুলো হচ্ছে অর্গানেলি, মানে অঙ্গাণু, কোষের অঙ্গাণু এক একটা। আচ্ছা, তো নিউক্লিয়াসের চারপাশে যে থকথকে জেলির মতো যে পদার্থ, ওটাকে আমরা বলবো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে আরও অনেক অর্গানিলিস থাকবে, আমাদের রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, সব থাকবে, সেন্ট্রোসোম, সব থাকবে সাইটোপ্লাজমে। আচ্ছা, তাহলে বলছি আমাদের নিউক্লিয়াস হচ্ছে অস্বচ্ছ যে পদার্থ কোষের কেন্দ্রিকা আমরা বলি নিউক্লিয়াসটাকে, এবং নিউক্লিয়াসকে ঘিরে চারপাশে যে জেলির মতো পদার্থটা হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে। এই সাইটোপ্লাজম আমাদের অন্যান্য অর্গানিলিস যেগুলো আছে এগুলো থাকবে। ওকে, তো এখানে আমাদের আমরা নিউক্লিয়াসের ভিতরে আবার দেখব ক্রোমোজোমকে। নিউক্লিয়াসের ভিতরে কাকে দেখব? ক্রোমোজোমকে। এখানে আমরা ক্রোমোজোম আঁকার চেষ্টা করেছি। এখন এই ক্রোমোজোমটাকে আমরা একটু জুম করছি, এই জায়গাটাতে জুম করে আঁকা, এবং এখানে আমরা এই পুরোটা হচ্ছে ক্রোমোজোমের এগুলা হচ্ছে এক একটা ক্রোমাটিড, এগুলো হচ্ছে ক্রোমাটিড, এবং মাঝখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ক্রোমাটিড, মাঝখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের সাথে আমাদের এই ক্রোমাটিড অংশগুলো লাগানো থাকে। আচ্ছা, তাহলে দেখাই যাচ্ছে আমাদের এই জায়গাটা থেকে যদি সেন্ট্রোমিয়ারের জায়গাটাকে যদি আমরা ভাগ করতে পারি, আলটিমেটলি আমাদের ক্রোমাটিড দুটো ভাগ হয়ে যাবে। তার মানে আমাদের সেল ডিভিশনের সময় এই সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে যখন ভাগ হবে, আলটিমেটলি ক্রোমোজোম দুই ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আমরা দেখছি এই ক্রোমাটিডের ভিতরে আবার কি আছে। ক্রোমাটিডের ভিতরে থাকবে ক্রোমাটিন তন্তু, যেগুলা পেঁচানো থাকবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুর ভিতরে আমরা হিস্টোন প্রোটিন পাবো। এই ক্রোমাটিন তন্তুর ভিতরে আমরা কি পাবো? হিস্টোন নামক প্রোটিন পাবো, ঠিক আছে। আচ্ছা, তো এই হিস্টোনের ভিতরে আমরা পাবো হচ্ছে ডিএনএ।
হিস্টোনের আলটিমেটলি আমরা যদি আরও ভিতরে যাই, এখানে আমরা পাবো ডিএনএ। আচ্ছা, তো ডিএনএ যদি আমরা স্ট্রাকচার রাখি, এই ডিএনএতে আমাদের এইগুলো হচ্ছে একটা নিউক্লিওটাইড, হ্যাঁ, এটা হচ্ছে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড আবার গঠন আছে আলাদা আলাদা। নিউক্লিওটাইড আমরা জানি পেন্টোজ সুগার, তারপর এখানে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এগুলো রয়েছে, আমরা ভিতরে যাচ্ছি না। তাহলে এটা হচ্ছে আমাদের ডিএনএ। ফাইনালি আমরা ডিএনএ পর্যন্ত আসলাম। আচ্ছা, তো আমাদের সেল, এটা হচ্ছে আমাদের কি সেল। সেলের ভিতরে রয়েছে আমাদের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস, দেন নিউক্লিয়াসকে ঘিরে রয়েছে সাইটোপ্লাজম। আচ্ছা, তো এই নিউক্লিয়াসের ভিতরে পাইছি আমরা ক্রোমোজোম, ক্রোমোজোমের মাঝে আমরা ক্রোমাটিড পেয়েছি, ক্রোমাটিডের মধ্যে পেয়েছি ক্রোমাটিন। আলটিমেটলি আমরা আসছি ডিএনএ পর্যন্ত, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, তো আমরা 3 প্রকারের কোষ বিভাজন সম্পর্কে আমরা এই অধ্যায়ে পড়াশোনা করব টোটাল। আমরা শুরুতে দেখব অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস, তো অ্যামাইটোসিস নিয়ে আমরা পড়ব। দেন হচ্ছে মাইটোসিস, ফাইনালি মিওসিস। আচ্ছা, তো অ্যামাইটোসিস আমরা কোথায় দেখব? অ্যামাইটোসিস হচ্ছে আমরা নিম্ন শ্রেণীর যে উদ্ভিদ, জীবদেহ, এইগুলোতে আমরা অ্যামাইটোসিস প্রক্রিয়াটা দেখব। আমাদের এখন আলোচনার টপিক হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়াটা। আচ্ছা, তো অ্যামাইটোসিস কোথায় দেখা যাবে? অ্যামাইটোসিস হচ্ছে আমাদের নিম্ন শ্রেণীর উদ্ভিদ, জীবদেহ, ব্যাকটেরিয়া, শৈবাল, অ্যামিবা, এগুলোতে আমরা অ্যামাইটোসিস দেখব। তাহলে কোথায় পাওয়া যাবে? কোথায়? ব্যাকটেরিয়া, অ্যামিবা, শৈবাল ইত্যাদি নিম্ন শ্রেণীর উদ্ভিদে এবং জীবদেহে। ওকে, তো অ্যামাইটোসিস প্রসেসটা কীরকম হবে যদি আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, তো এটা যদি হয় আমাদের সেলের আবরণী বা কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন, দেন এখানে যদি আমরা নিউক্লিয়াসটা বলি, এই জায়গাটাতে কী আছে? নিউক্লিয়াস আছে। ওকে, তো আমাদের শুরুতে কী হবে? এই যে নিউক্লিয়াসটা বলতে আমরা এই জায়গাটাতে দেখাচ্ছি, এখানে তো নিউক্লিয়াসটা সুগঠিত না, এই জায়গায় আমরা ডিএনএ দেখাচ্ছি, ডিএনএ, ঠিক আছে, ডিএনএ সাপোজ এটা। আচ্ছা, আদিকোষী জীবে নিউক্লিয়াস সুগঠিত হয় না। ওকে, তো এই জায়গাটাতে আমরা যদি এটা বলি, এটা থাকলো কোষের স্ট্রাকচারটা ঠিকঠাক। ডিএনএটা প্রতিলিপন হবে, প্রতিলিপন, হ্যাঁ, রেপ্লিকেশন প্রক্রিয়ায় এটা রেপ্লিকা তৈরি করবে। মানে প্রতিলিপন প্রক্রিয়ায় ডিএনএ তার মতো হুবহু একটা অন্য ডিএনএ তৈরি করবে, মানে সে তার মতো হুবহু একটা প্রতিলিপি তৈরি করবে। তাহলে আমাদের শুরুতে এটা কি তৈরি করতে থাকলো? আমাদের প্রতিলিপি তৈরি করতে থাকলো। দেন আলটিমেটলি এটা 2 ভাগে ভাগ হবে, ডিএনএ 2 রকম তৈরি করবে, সাথে টোটাল কোষটা ডাম্বেল আকার স্ট্রাকচার ফর্ম করবে, একটা ডাম্বেল আকার স্ট্রাকচার ফর্ম করবে। তো কিভাবে করবে তারা? কোষের মাঝামাঝি অংশে এই অংশটা ভিতরের দিকে ঢুকে যাবে, সাইটোপ্লাজম সহ ভিতরের দিকে ঢুকে যাবে। ভিতরের দিকে ঢুকে গেলে তাদের যে এক সময় গিয়ে দেখা যাবে এই অংশটা পুরোপুরি এই অংশের সাথে লেগে আলাদা হয়ে যাবে, আলাদা কোষে পরিণত হবে, এবং এটাকে আমরা ডাম্বেল আকার শেপ বলছি। তাহলে এই জায়গায় ডিএনএ, এই জায়গায় ডিএনএ 2টা ভাগ হয়ে 2 জায়গায় 2টা চলে গিয়েছে। আলটিমেটলি এই সংকোচন যদি ক্রমান্বয়ে চলতে থাকে, এটা 2 ভাগে ভাগ হয়ে আলাদা আলাদা কোষ ফর্ম করবে। তাহলে এইভাবে আমাদের অ্যামাইটোসিস প্রক্রিয়াটা সম্পন্ন হয়, এবং এটা খুবই সরল একটা প্রক্রিয়া। এটাকে আমরা বলছি বাইনারি ফিউশন প্রক্রিয়া। ভাই শব্দের অর্থ হচ্ছে 2 বা 2, বাই শব্দের অর্থ হচ্ছে 2, বাই শব্দের অর্থ হচ্ছে 2, হ্যাঁ। আচ্ছা, তো ফিউশন শব্দের অর্থ হচ্ছে বাক, হ্যাঁ, ফিউশন শব্দের অর্থ হচ্ছে কি? বাক হওয়া বা বিয়োজন হওয়া। তো এক্ষেত্রে আমরা একটা সরল কোষ থেকে 2টা সরল কোষ পাচ্ছি, দ্যাটস ওয়াই এক্ষেত্রে আমরা বলছি বাইনারি ফিউশন, ঠিক আছে। এটা আমরা সরল যে জীবদেহ, অ্যামিবা, ব্যাকটেরিয়া, এগুলোতে দেখতে পাই, এবং অবশ্যই এককোষী জীবদেহে আমরা এই প্রসেসটা দেখব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যামাইটোসিস প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াটা আমাদের সরাসরি হয় বা প্রত্যক্ষভাবে হয়, এখানে কোনো অন্তর্বর্তী কোনো স্টেপ থাকে না, এখানে ইন্টারনাল কোনো স্টেপ নাই, ডিরেক্ট এখানে সংকোচন শুরু হইল, ডিএনএ প্রতিলিপন হইল, 2 ভাগে ভাগ হয়ে গেল। এখানে কোনো ইন্টারনাল কোনো স্টেপ নাই, কোনো জটিল কোনো প্রক্রিয়া নাই, কমপ্লেক্সিটির কোনো ধরাছোঁয়া নাই। দ্যাটস ওয়াই
এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ কোষ বিভাজন, ঠিক আছে। তাহলে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুটো নাম পড়ছি, একটা হচ্ছে বাইনারি ফিউশন, আরেকটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি। প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি, ঠিক আছে। তাহলে আমরা মাইটোসিস সম্পর্কে পড়লাম। আমরা নেক্সট দিন মাইটোসিস সম্পর্কে, মিওসিস সম্পর্কে তথা বহুকোষী জীবদেহে কীভাবে কোষ বিভাজনটা সম্পন্ন হবে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম।